সৎ ও যোগ্য প্রার্থীর পরিবর্তে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছে জামায়াত, এনসিপি সহ ছোট দলগুলো। দেশের নির্বাচন পদ্ধতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ কিছু ছোট রাজনৈতিক দল। তারা বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির পরিবর্তে সংখ্যানুপাতিক বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি চালুর দাবি তুলেছে। এই দাবি শুধু বিতর্কিতই নয়, বরং দলগুলোর নিজেদের ঘোষিত নীতি আদর্শের সাথেও সাংঘর্ষিক। বাংলাদেশে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনি নির্বাচিত হন। এতে ব্যক্তিভিত্তিক নেতৃত্ব বিকাশের সুযোগ থাকে এবং জনগণ সরাসরি প্রার্থীকে মূল্যায়ন করতে পারে। কিন্তু পিআর পদ্ধতিতে দলীয় প্রতীকে ভোট হয় এবং দলই সংসদ সদস্য মনোনীত করে। ফলে সৎ ও যোগ্য ব্যক্তির বিকাশ নয়, বরং দলীয় আনুগত্য ও উপযোগী চাটুকারেরই উন্নত হয়। জামায়াতের শত লোকের শাসন চাই এই মূল স্লোগানের সাথে এই পদ্ধতির সরাসরি বিরোধিতা রয়েছে। পিআর পদ্ধতির রাজনৈতিক অস্থিতিশীলতা ডেকে আনে। যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন, তাই সরকার গঠন হয় ছোট ছোট দল নিয়ে জোট করে। এতে অসহ্য চুক্তি, ঘন ঘন সরকার ভাঙা এবং দুর্নীতির ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে বাংলাদেশের মতো দুর্বল জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থায় এই পদ্ধতি বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে। জামাত সহ অন্যান্য ইসলামী দলগুলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বললেও পিআর পদ্ধতির মতো পশ্চিমা লিবারেল কনসেপ্ট গ্রহণ করে তারা নিজেদের অবস্থানকে দুর্বল করছে। ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরো কয়েকটি দল সম্প্রতি পিআর পদ্ধতির দাবিতে সমাবেশ করে। অথচ এই দলগুলোর অতীতে কোনো নির্বাচনই তেমন উল্লেখযোগ্য ছিল না। এদের তৎপরতা বরং নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ চরিতার্থে ব্যবহৃত হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারে জামায়াত ও এনসিপি যেভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে তাতে পরিষ্কার তারা কোনো নির্বাচনের মাধ্যমে নয়, বরং গোপন সমঝোতা ও সুবিধাভোগী অবস্থান ধরে রাখতে চায়। সরকার গঠনের পর থেকেই সরকারি দপ্তরে জামায়াতের প্রভাব বাড়ছে। বিএনপি পন্থী কর্মকর্তাদের সরিয়ে সেখানে বসানো হয়েছে জামাত সমর্থিত বা প্রাক্তন আওয়ামী কর্মকর্তাদের। এতে একটি অদ্ভুত রাজনৈতিক জোটের জন্ম হয়েছে, যেখানে জামাত সুবিধা নিতে গিয়ে আওয়ামী কর্মকর্তাদেরও নিজের দলে ভিড়েছে। তবে জামাতের সবচেয়ে বড় ভয় বিএনপিকে নিয়ে, কারণ এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপির বিজয়ের সম্ভাবনা বেশি। এতে জামাত শুধু ক্ষমতাচ্যুতি হবে না, বরং বিএনপির শাস্তিমূলক আচরণের মুখে পড়বে। ফলে তারা নির্বাচন বিলম্বিত করতে এবং নির্বাচনকে বিতর্কিত করতে পিআর পদ্ধতির মতো জটিল ও অগণতান্ত্রিক প্রস্তাব সামনে আনছে। পিআর পদ্ধতির আরেকটি বিপজ্জনক দিক হলো এতে নিষিদ্ধ দল বা গোপন এজেন্ডা সম্পন্ন গোষ্ঠীগুলো পরোক্ষভাবে সুবিধা পেতে পারে। যেমন বর্তমানে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ, তবে পিআর পদ্ধতিতে তাদের ভোট ব্যাংক কোনো একটি ছায়া দলকে দিয়ে নির্বাচন করিয়ে উল্লেখযোগ্য সংখ্যক আসন জিতিয়ে আনতে পারে। এতে আওয়ামী লীগ আবার সংসদে অদৃশ্য শক্তি হিসেবে ফিরে আসবে। পিআর পদ্ধতিতে ভোটাররা কোনো ব্যক্তিকে নয়, বরং দলকে ভোট দেন। ফলে সংসদ সদস্যদের স্থানীয় জনসংযোগ, এলাকায় উন্নয়ন, দায়বদ্ধতা সবকিছু দুর্বল হয়। ভোটারের সরাসরি সংযোগ না থাকায় জনপ্রতিনিধিরা শুধু দলীয় নেতৃত্বের প্রতি দায়বদ্ধ হয়ে পড়ে। এতে গোটা দেশের উন্নয়ন পরিকল্পনা কিছু নির্দিষ্ট জেলায় সীমাবদ্ধ হতে পারে। এই পদ্ধতির বড় সমস্যা হলো জোট সরকার গঠনের মাধ্যমে ছোট দলগুলো অল্প ভোট পেয়েও কিং মেকার হয়ে ওঠে। এতে জাতীয় স্বার্থের চেয়ে দলে দলে চুক্তি, মন্ত্রিত্ব ভাগাভাগি আর আদর্শহীন আপোষের রাজনীতি হুমকি স্বরূপ হয়ে ওঠে। পরিবর্তন নয়, প্রভাব রক্ষাই এখন জামাত, এনসিপির মূল এজেন্ডা। বিএনপির ভোটের ভয়ে এবং সরকারের বদান্যতায় ক্ষমতায় টিকে থাকতে গিয়ে তারা এখন যে কোনো উপায়ে নির্বাচন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতাকে জিম্মি করতে চাইছে।